এটা এখানে এই অবস্থা এখানে। আমরা একটা হ্যান্ড নোট দিছি, ওটা কি যায় নাই আপনাদের কাছে ভাইজান? গেছে, পাইছি। আচ্ছা পাইছেন তো, এই মুই এখানে এরকম হয়েছে কা? আই আল্লাহ, রেডি আছে। আচ্ছা হোক, দেখি এখানে তো নিচ্ছে না। আচ্ছা, আবার দিতে হবে মনে হয় না? তা আর একবার দিই, দেখি কি হইলো বিষয়টা। এটা সম্ভব, সময় দেন। কেন এরকম করতেছে? চতুর্ভুজ। হ্যাঁ, এই যে পাবে এখন পাবে স্টেপ। ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার বরকত দিক। হ্যাঁ, দেখেন সেটা কি আছে থাক। আমরা জ্যামিতি পড়ছি, ত্রিভুজ পড়ছি, চতুর্ভুজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চতুর্ভুজের আমরা আমরা তো জানি চারটা বাহু। এই চারটি বাহু যখন আবদ্ধ হয় তখন মূলত তাকে চতুর্ভুজ বলা হয়। যেমন খেয়াল করেন, এই যে এখানে যদি এটাই খেয়াল করেন, এটাই যদি খেয়াল করেন, এই এ থেকে এ বি পর্যন্ত একটা বাহু, এ থেকে সি পর্যন্ত একটা বাহু, সি থেকে ডি পর্যন্ত একটা বাহু, বি থেকে ডি পর্যন্ত একটা বাহু, এখানে চারটা বাহু। এখানেও চারটা বাহু, এখানেও চারটা বাহু, এখানেও চারটা বাহু, এখানেও চারটা বাহু। যেখানেই যান বেশি এই প্রত্যেকটাতে চারটা করে বাহু আছে। হ্যাঁ, চারটা। এই যে এখানেও চারটা বাহু, ট্রাফিজিয়ামও চারটা বাহু। যেখানেই যান চারটা বাহু, চারটা বাহু, চারটা বাহু। তাহলে চারটা বাহুর সীমাবদ্ধ থাকলে তাকে চতুর্ভুজ বলে, এটা আমরা সবাই জানি। আমরা স্বভাবতই এই চতুর্ভুজকে আমরা বলে থাকি যে চতুর্ভুজের পাঁচটি সন্তান। তার ভিতরে দুটি ছেলে, দুটি মেয়ে, আর একটা হলো হিজলা। হিজলা হিজলাই, যেটা ছেলে কোন দুটা? ছেলে হলো, আমরা প্রথমে আমরা আলোচনা করব, ছেলে হলো দুইটা। এটা হলো এই যে আয়তক্ষেত্র, আর হলো সামান্তরিক। এই দুটাকে আমরা ছেলে মনে করে আপাতত মাথায় রাখি। এই দুটার বৈশিষ্ট্য একরকম। আবার বর্গ আর রম্বসে যখন যাব, এই দুটো মেয়ে, এই দুটোর বৈশিষ্ট্য আর এক রকম। ট্রাফিজিয়ামে যখন যাব, সে পুরাই ব্যতিক্রম। এটাকে আমরা হিজলা হিসেবে দিছি, মন খারাপ করে করুক গা, সমস্যা নেই। তাহলে দুইটা ছেলে দুইটা মেয়ে। এখন বিষয়টা হলো আহ চতুর্ভুজের যেহেতু চারটা বাহু যদি আবদ্ধ হয় তখন চতুর্ভুজ হয়। এই চতুর্ভুজই আবার কখনো আয়তক্ষেত্র হয়, কখনো সামান্তরিক হয়, কখনো বর্গ হয়, কখনো রম্বস হয়, কখনো ট্রাপিজিয়াম হয়, কখনো ঘুড়ি হয়। এটা বোর্ডে ক্লাস নিলে যে কত মজা করে নিতে পারতাম, আমার দুঃখের বা ব্যর্থতার কথা বলে শেষ করা যাবে না। আমি দেখি। তো যাই হোক, আপাতত বলি, কষ্ট করে নেন, জাস্ট খালি সামারি, আপনারা ভালো পারেন। তা আয়তক্ষেত্র হলো, এর কথা হলো বিপরীত বাহুগুলো সমান। আয়তক্ষেত্র এবং সামান্তরিক এই দুইটা যে ছেলে ত্রিভুজের, এদের শর্ত অনেকটাই মিল। বিপরীত বাহু সমান। ভাই, বিপরীত বাহু কেমনে সমান? 6 নাম্বারটা দেখেন। এ ডি যত বড়, বিসি তত পিসি বড়। তাহলে এডি যদি 12 হয়, তাহলে বিসি কত ভাই? 12। আরো হবে। আবার এ বি যত বড়, ডিসি বা সিডি তত বড়। এ বি যদি 9 হয়, তাহলে সিডি কত? 9। তার নয় হবে। মানে এই 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 নয়। উপরের বাহু আর নিচের বাহু এরা হলো বিপরীত, এরা সমান। আবার এই যে বাম পাশ আর ডান পাশ খাড়া, এরা সমান। এরা হলো এ বি এবং সিডি এর বিপরীত সমান। পাশ। তার মানে এটাই বলছে যে বিপরীত বাহু যদি সমান হয়, তার মানে চারটা কিন্তু সমান না।
এটা 12 12, এটা 9 এটা 9, বা এটা 10 এটা 10, এটা 4 এটা 4, এই যে বিপরীত বাহুগুলো সমান, তার মানে উপরে নিচে সমান, ডানে বামে সমান, এগুলাকে যদি সমান হয় তাহলে আপনি সামান্তরিক বলবেন নাকি আয়তক্ষেত্র বলবেন? যেহেতু ছেলে দুইটা, একটা বেয়াদব আর একটা ভদ্র। ভদ্র যে, সে সোজা রাস্তা হাইটে নামাজে যায়, মসজিদে যায়, আঁকা বাঁকা যায় না। আর যে বাঁকা, সে মসজিদ যাওয়া বাদ দিয়া গার্লসের মোড়ে ঘুরে বেড়ায় মেয়েদের দেখার জন্য। তো এখানেও তাই, একটা ছেলে, দুইটা ছেলের ভিতরে একটা ভালো সোজা, যে সোজা ছেলে, সামন্তরিক। যে ভদ্র ছেলে, নো, তাকে কিন্তু তার পিতা মাতা একটু ভালোবাসে বেশি, নেক নজর দেয় বেশি, সে পাওয়ার ক্ষমতা বেশি। আর যে বাঁকা, সে বঞ্চিত হয় বেশি। এখন খেয়াল করেন, যদি সোজা হয়, আমার কথা মনোযোগ দিতে হবে, চিত্র যদি সোজা হয় তাহলে সেটা ভদ্র ছেলে, তার নাম হলো আয়তক্ষেত্র। এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। এখন ভাইয়া আমি সোজা বুঝবো কিভাবে? এই যে সোজা বুঝবেন আপনি, বি থেকে সোজা উপরে গেছে, সি থেকে সোজা উপরে গেছে, এ ডি সমান্তরাল। এই যে এখানে যদি আপনি সমান্তরাল বলেন তাহলে এ ডি এবং বিসি রেল লাইনের মতো সমানভাবে যাইতেছে 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 যাইতেছে, এই উপরটা নিচটাকে সমান্তরাল বলে। আর এটা কি কি সমান্তরাল বলে না? এ বি আর সি ডি কে কোনো কোনো ভাষায় অবশ্যই। বলা যায়, কিন্তু সমান্তরাল না বলে আপনি আপাতত বাহু বলে রাখেন। আমরা সমান্তরাল উপরটা নিচটাকে আপাতত কিছুক্ষণের জন্য মনে করি, তাহলে সোজা যায়। আর এই বি থেকে এ পর্যন্ত সোজা দেওয়ার কারণে এখানে পিওর 90 পেয়েছে। যদি এদিকে বাঁকা হইতো তাহলে আরো বেশি হইতো। আবার এদিকে না যায়, সোজা না যায়, যদি এদিকে হেলে যেত তাহলে কম হইতো, যেগুলো আমরা পড়ছি ত্রিভুজ, আজকে একটু কথা বলা লাগবে না। তাহলে সোজা গেছে 90। তার মানে কথা হলো, চতুর্ভুজে দুটি ছেলের, একটা হলো আয়তক্ষেত্র, একটা হলো সামান্তরিক। আয়তক্ষেত্র ভদ্র, নামাজ পড়ে, সুন্দর সোজা রাস্তায় হাঁটে, ওই জন্য সে সম্পত্তি ঠিকঠাক মতো বুঝাই পাবে। তার এই সামনের, এই সামনের ফরন্ট 90 পাবে, এই সামনের পিছনে 90 পাবে, তারপরে ডান পাশেও 90 পাবে, এখানেও 90 পাবে, উপরে নিচে সমান, ডান বাম সব জায়গায় 90 90 90। তার মানে প্রশ্ন হলো, একটা চতুর্ভুজ, সে বাঁকা হোক, সোজা হোক, ল্যাংড়া হোক, খোঁড়া হোক, শুকনা হোক, মোটা হোক, 360, 360 অর্থাৎ প্রায় 4 সমকোণ, 4 লং 36। তাহলে একটা চতুর্ভুজের বেষ্টন করতে গিয়া 360 ডিগ্রি প্রয়োজন, 360। এবং এই 360-এর এই আয়তক্ষেত্রের বেলায় মাপ সঠিক থাকবে, প্রত্যেকটা মাপে 90 করে, প্রত্যেকটা মাপে 90। এটা থেকে এটা সোজা এখানে 90, এখান থেকে এটা সোজা এখানে 90, এটা সোজা এখানে 90, 4 লং 36। তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রে হলো 4 লং 36। এখন পরীক্ষায় প্রশ্ন হবে, বিপরীত বাহুগুলো সমান, তবে কোণগুলো সমকোণ। তাহলে বলেন তো, আপনি আনসার কি করবেন, সামান্তরিক না আয়তক্ষেত্র? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, ওকে। এখন আপনি আসেন, যদি একই জিনিস, এলিমেন্ট একই, একই বাবা মায়ের ঘরের সন্তান, তো এখন সে গার্লসের মোড়ে ঘুরে বেড়ায়, গার্লসের মোড়ে মোড়ে ঘুরে। এখন এইরকম ছেলে যদি হয়, সে বাঁকা, ভাইয়া কি সে, সে একটু বাঁকা টাইপের। তাহলে খেয়াল করেন, এই যে এ বি আর এই সি ডি এটা সমান, যদি 12 হয় এটা 12। আর এই যে এ সি আর বি ডি এটা ছোট, হয়তো 9 বা 10। তাহলে এই যে দেখেন, একই জিনিস বিপরীত বাহু সমান, এখানেও বিপরীত বাহু সমান, এখানেও বিপরীত বাহু সমান, এখানেও বিপরীত বাহু সমান, শর্ত মিল আছে, কিন্তু বাঁকা, কিন্তু বাঁকা। আচ্ছা, বাঁকা হলে এর তো সোজা গেলে 90 হইতো, তাহলে 90 পাইলো না। এই পাশে সোজা গেলে 90 হইতো, পাইলো না। এই পাশে 90-এর বেশি আছে, এখানে 90-এর বেশি আছে, এখানে 90-এর কম। তার মানে বোঝা গেল, যেটা বাঁকা সেটার কোনো কোণই 90 ডিগ্রি নয়। এখন যদি প্রশ্ন হয়, বিপরীত বাহুগুলো সমান তবে কোনো কোণই সমকোণ নয়, তাহলে সেটা কি আয়তক্ষেত্র নাকি সামান্তরিক? সামান্তরিক। সামন্তরিক। সেটা সামান্তরিক। সামান্তরিকের কোনো কোণই সমকোণ নাই। ধন্যবাদ বোঝার জন্য। এখন এখানে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু যেহেতু থামে না কেন, যেহেতু আয়তক্ষেত্রে চারটা বাহুই সমান, প্রত্যেকটাই 90, প্রত্যেকটাই কত, 90। সেখানে আর অন্য কোনো কথা নাই। যেহেতু বাঁকা জায়গায় কথা বেশি, কারণ আপনার ছেলে দুষ্ট হলে ওর নামে অভিযোগ আসবে বেশি, অভিযোগ আসবে বেশি। তাহলে এখন খেয়াল করেন, এই বাঁকা জায়গায় কথা বেশি। তো এখন যদি প্রশ্ন করে এ বি সি ডি, এইটা খেয়াল করেন, এ বি সি ডি সামান্তরিকের যদি সি কোণ 70 হয়, তাহলে বি কোণ কত?
আমি যেটা মার্কিং এখানে করে হলো 50। বি কোণ কত? বি কোনো 70। বি কোণ 70, এটা আমি বলি নাই। কেন 70? যারা গরিব, যারা আমরা আজকে ফার্স্ট জ্যামিতি বহুদিন পরে ধরেছি, তাদের কথাগুলো বলা দরকার। সেটা হলো, সামান্তরিকের একটা রুলস হলো যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। তাহলে এই যে জি। সি কোণের বিপরীত বাহু বিপরীত সমান কোণ হলে হলো বিপরীত বি, কোণগুলো সমান। আর এ কোণের বিপরীত হলো ডি। ডিকম। তাহলে আবার শুধু ওইটাই না, বিপরীত বাহু সমান। বিপরীত বাহু সমান মানে বিপরীত কোণ সমান। তাহলে এটা যদি জি। 70 হয়, তাহলে এটা কত? বি কোণ কত? 70। 70। এখন আমি আরেকটা প্রশ্ন করব, এটা যে 70, আমি এবার প্রশ্ন করছি এ কোণ কত? এ কোণ 120। এ 120। হয় নাই, এত সহজ নয়। আচ্ছা বলি, তার আগে খোলাসা করে দিই। সামান্তরিকের আরেকটা সূত্র বা চরিত্র বা ধর্ম হলো, সামান্তরিকের যে কোণটা দেওয়া আছে, 110। ধন্যবাদ তানি ম্যামকে। কেন 110 সেটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হলো, আচ্ছা তানি ম্যাম ইচ্ছা করলে করতে পারেন, করেন তো দেখি ব্যাখ্যাটা একটু, আমরা নেই আপনার কাছে ব্যাখ্যাটা, কেন এ 110 হবে। যেহেতু সি কোণ হচ্ছে 70, তার বিপরীত কোণ হচ্ছে বি কোণ। বিপরীত কোণগুলো 70 সমান। 70 সত্তর 140। সত্তর, সত্তর সত্তর 140। 140। যেহেতু পুরো কোণটাই চারটা কোণ মিলে 360, 360 থেকে 140 বাদ দিলে থাকবে হচ্ছে 220। 220 এ কোণ এবং ডি কোণ। এ কোণ 110, ডি কোণ 110। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের গরিব যারা, তাদের জন্য একটু কষ্ট হবে, বা আমার জন্য একটু কষ্ট হয়। ম্যাডাম, তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে বলছেন। আমি বলি সংক্ষিপ্ত কথা, ছোট নোট, এটা পরীক্ষা থাকে। সেটা প্রশ্ন হলো যে আপনার যে কোণটা দেয়া আছে, সেই কোণের সন্নিহিত কোণ, প্রত্যেকটি কোণের সন্নিহিত কোণ সহ প্রত্যেকটি কোণের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি এক সরল কোণ বা সম্পূরক কোণ। কথা কি বললাম? যেমন এখানে সি কোণ দিছে, তাহলে সি কোণে 70 আছে, তাহলে এই সি কোণের সন্নিহিত কোণ মানে পাশের কোণ। আপনার পাশের বাড়ির আপনি খোঁজ খবর নেন না, প্রতিবেশী, তাহলে সির প্রতিবেশী হলো এ, সির প্রতিবেশী হলো ডি। বি কিন্তু সির প্রতিবেশী না, তাহলে সির না। প্রতিবেশী এখানে দুইটা। সি যদি 70 হয়, তাহলে সির সন্নিহিত কোণ এ এবং ডি। তাহলে সি 70 হলে আমাকে বলছে পাশাপাশি দুইটা কোণ, পাশাপাশি দুইটা সন্নিহিত কোণ, এরা 180 ডিগ্রি হবে বা সম্পূরক হবে। তাহলে এ যদি 70 হয়, তাহলে এ 110। 100। আচ্ছা, জি। এ যদি 70 হয়, আমার এ কোণ চাই নাই, আমার চাইছে ডি কোণ। তা সি কোণের তো সন্নিহিত কোণ ডি কোণ, সি কোণের সন্নিহিত কোণ ডি কোণ, আবার সি কোণের সন্নিহিত কোণ এ কোণ। তাহলে সি কোণ যদি 70 হয়, এ কোণ যদি সন্নিহিত কোণ হওয়ার কারণে 110 হয়, এ কোণ বাদ দেন। তা আমার সি কোণ 70 দিছে, এখন বলছে ডি কোণ কত। তা আমি সন্নিহিত কোণ অনুযায়ী আমার হিসাব হলো 180 হবে। 180-র মধ্যে 70 আছে আমার সি কোণে, আর 110 কোথায় হবে? ডি কোণে হবে। দ্বিগুণে। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝতে এরপর পারছি, বুঝেন নাই? বুঝেন নাই? বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, বুঝতে পারি, এটা একটা কথা। এখন এটাও কথা, এখন সেটাও না। আপনি যখন সি কোণে 70 দেওয়ার পরে এ কোণে 110 দিছেন, ভাইয়া, এ কোণ যদি 110 হয়, এর তো বিএনই হলো ডি, জি। ডালিয়া। আকবরের বিএনই হলো ডালিয়া। তো এই যে এই বিয়ের যা বিএনইর তা, তো এ যদি 110 হয়, অটোমেটিক তো আমরা বলছি বিপরীত কোণ, বিপরীত বাহু কিন্তু সমান। তাহলে 70 এখানে দেওয়ার কারণে আপনি এখানে যখন 110 দিলেন, অটোমেটিক এর বিপরীত বাহু তো 110 পায়। তাহলে বিপরীত হবে। হিসেবে জি। 110 পায়। আবার সি তার সন্নিহিত কোণ হিসেবে 110 পায়। সি তার সন্নিহিত কোণ হিসেবে এও 110 পায়। ভাই আমার মনে হয় বুঝাতে পারছি। জি, বুঝছি, বুঝছি। যদি বুঝেন, বুঝছি। তাহলে এখানে একটা খেলা দিই আপনাকে। এ বি সি ডি সামান্তরিকের ডি কোণকে ডি কোণকে টেনে বড় করি। কি করছি ভাই? ডি কোণকে টেনে বড় করছি। বড় করে এখানে এফ বিন্দুতে শেষ করছি, এফ বিন্দু দিছি। দিয়ে এইবার বলছি বি, এই যে এখান থেকে বি ডি এফ, বি ডি এফ, অর্থাৎ এই 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 কোণাতে এই জায়গাটাতে যেটা কোণ হবে বাইরে, সেই কোণের পরিমাণ কত? কে পারবেন? সির মান কিন্তু বাইরে 70। যখন হবে। হ্যাঁ, সি কিন্তু 70 দেওয়া আছে। এটার উপরে বিশেষ করে বলবেন। তাহলে বি ডি এফ, আমি আবার দেখাচ্ছি,
এই যে বিডিএফ, এদিক থেকে এইবার এইবার বিডিএফ এদিকে আসবে, বাইরে যাবে। এটা বাহিরের কোণ হবে 70 ডিগ্রি, বাহিরের কোণ 70 ডিগ্রি হবে। কত? 140 হবে না? কেমনে? না না, না, 70 ডিগ্রি হবে। 70 ডিগ্রি হবে। থেকে 70 70 ডিগ্রি গেলে হবে। 70 70 হবে, 70 ভাই। আচ্ছা কেন হবে একটু কাইন্ডলি আমি বলি, বা আপনারাও বলবেন। এই যে আমি বলছি, আমি কি ভিতরে কোনো কথা জিজ্ঞাসা করছি? ভিতরে কোনটা না আপনারা না বলছেন না, একশো বাইরে। দশ আপনারা কি বলছেন মাইদুল ভাই? 110 বলেন নাই? ভিতরে কোনটা? জি এই জি। বি জি জি। বি জি কোণের জি, ভিতরটা কি 110। 110, তাহলে বাহিরটা কি? এটি তো প্রশ্ন ছিল। বিডিএফ জি। এটা তো প্রশ্ন ছিল। ওই যে আমরা জানি বহিস্থ কোণ সবসময় 180, বাহিরে যখন নিয়ে যাবেন সরল কোণ হবে 180। ওই যে আমরা আগে পড়ছিলাম ত্রিভুজের ভিতরে দুইটা কোণকে যদি, দুইটা বাহুকে বর্ধিত করি 120 120 করে বের হয়ে যায়, অর্থাৎ 180 থেকে। তো এখন এই জায়গায় যদি আপনার ডির ভিতরে 110 থাকে, আর আপনি তো বুঝতেছেন এখান থেকে টেনে যখন বড় করবেন বাইরে করবেন, তখন আপনার যদি 180 হয়, 180-র 110 ভিতরে থেকে ডির ভিতরে ব্যবহার 180 করছেন থেকে কত? 110। 110। তাহলে বাইরে, 10 বাইরে 70 কত? ডিগ্রি বাইরে 70 70 ডিগ্রি থাকে। নরমালি। ৭৪। বুঝছেন তো? বাইরে আমার কত হবে বলেন? 70। 70। 70। আচ্ছা তাই, ৭৪। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন করি এখান থেকে। আহ বলবেন, মাইশা মিলি বলবেন যে আমরা যদি এ বি সি ডি সামান্তরিককে এই সিটাকে ধরে এদিকে বড় করি, বর্ধিত করি, বর্ধিত করার পর আপনি খাতায় মাইশা আঁকে ফেলেন, বর্ধিত করার পর আমি যদি বলি এ সি ডি, বললে আপনি বলেন 70, আমি বলবো এ সি এম, ধরেন এম পর্যন্ত আনছি, 110। এ সি এম, এম হইলে তাহলে এই সি কোণ বাহিরটা কত হবে মিলি বলবেন? 110। ১১০ হবে। এখানেও 110 সেম হবে। যেমন বললাম, এই পাশেও সেম ১১০ হবে তখন, যেহেতু এখানে ৭৪ দেওয়া আছে। ৭০ কি আবার আমরা 70? জানি, হ্যাঁ, আমি বুঝি না, 70 পিরিয়ন 70। থেকে কয় 180 থেকে 70 বাদ দিলে 110। ৭০ কয়। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওটা বহিস্থ কোণ ১৮০ ডিগ্রি, এই হিসাবে ধন্যবাদ। ৭০। আমি এত অদক্ষ মানুষ, তারপর আপনারা বুঝিয়ে ফেলতেছেন। আচ্ছা ধন্যবাদ। তাহলে এখানে আর কোনো আলাপ নেই আমাদের। এখন এখানে 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 শেষ। আচ্ছা যদি একটা প্রশ্ন করে আপনাকে যে এ বি সি ডি আয়তক্ষেত্রের যদি একটি বাহু 12 হয় আর একটি বাহু যদি 9 হয়, তাহলে আয়তক্ষেত্র হতে নিচের কত, মানে কোণ কত ডিগ্রি হতে হবে? অবশ্যই 90 হইতে হবে, 90 90 না ডিগ্রি। হলে আয়ত হবেই 90 না। ডিগ্রি। 90 ডিগ্রি জি হইতে জি। হবে। শেষ। এখন আসেন বর্গরম্বস, দুই মেয়ের কাছে আসেন। ভাই এতক্ষণ বলছেন বিপরীত বাহুগুলো সমান, আর এখন বলবেন চারটা বাহু সমান। তাহলে মেয়ে চারটা বাহুই সমান, মেয়ে হলো চারটা বাহুই সমান, চারটা বাহুই সমান। তাহলে তো ভাই এখানে বিপরীত কোনো কথা নাই। তো চারটা বাহু সমান, এই যে মেয়ের ভিতরে কিছু মেয়ে থাকে উচ্ছৃঙ্খল, ছেলেদেরকে ডিস্টার্ব করে, আবার কিছু মেয়ে থাকে খুব পরহেজগারি, ঘরের কোণে বসে পড়াশোনা করে, বাবা মায়ের খেদমত করে, রান্না বাড়িতে হেল্প করে, তারা হলো বর্গ। তার চতুর্পাশটাই ভালো, ভিতরও ভালো বাহিরেও ভালো, ভিতরেও ভালো বাহিরেও ভালো, সেটা হলো বর্গ। এই জন্য সে তার পিতা মাতার সবসময় বেশি আদর যত্ন পায়, তা পাবেই। এই জন্য দেখেন এই যে সমান, সমান আমরা আয়তক্ষেত্র সমান হওয়ার কারণে 4 লং 36 360 প্রত্যেক কোণ 90 করে ছিল। ভাই বর্গ আর আয়তক্ষেত্রের মাসালা একবারে এক, বর্গ আর আয়তক্ষেত্রের মাসালা একদম এক, মোটামুটি এক, একবারে এক। এক মোটামুটি এক। আচ্ছা এত কথা বলা যাবে না, একই প্রায় এই কোণগুলো সব 90 90 90। তবে আর একটা প্রশ্ন হইতে পারে, যদি বর্গকে আপনি কর্ণে রূপান্তরিত করেন, ভাইয়া কর্ণ কি? কৌণিক শীর্ষ কোণকে কর্ণ বলে। যেমন এই বীর মাথা কর্ণ থেকে বলা শুরু হয়। করে এত লম্বা হয়ে গেলে তো হবে না। আচ্ছা এই যে আচ্ছা যাই হোক, এই মাঝখান থেকে যে দাগটা দিছে আমি বি থেকে সি পর্যন্ত, এটাকে কর্ণ বলে। বলেন তো কি বলে ভাইয়া? কর্ণ বলে। কর্ণ কর্ণ। বলে। আচ্ছা এই কর্ণটা যে আপনি করছেন, এখন আপনি দেখেন দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা ভিতরে? হয়েছে। 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 এ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর একটা বিডি। সমকোণী ত্রিভুজ হয়েছে, কে যেন কল বিডিসি। দিচ্ছে। হ্যাঁ, আর একটা হয়েছে বি সি ডি সমকোণী বিডিসি। ত্রিভুজ। আসসালাম ভাই, কোথা থেকে কল দিয়েছেন? আমরা তো অলরেডি ক্লাসে ছিল। হ্যাঁ বলেন ভাই, অলিপুর থানা থেকে। জি ভাইয়া।
জি জি। আচ্ছা, হ্যাঁ মোবাইল দিয়েই তো করে অনেকেই। আপনার মোবাইলের র্যাম রমটা একটু ভালো থাকলে অবশ্যই ক্লাস করতে পারবেন, তাতে কোনো আমি এখনই দেই, শোনেন আমি ক্লাসটা আপনাকে এখনই, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আপনি আজকে ট্রাই করেন, হ্যাঁ দেখেন পারেন কিনা। জুমে আপনাকে লিঙ্ক দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, লিঙ্ক দিচ্ছি, দেখেন আপনি ঢুকতে পারেন কিনা। হ্যাঁ ক্লাস চলতেছে তো, হ্যাঁ বলেন। জি ভাইয়া, এগুলো পরে কথা হবে, আপনি জাস্ট ক্লাসে একটু আসেন, আসে দেখেন, সমস্যা নেই এই মুহূর্তে বিস্তারিত কথা। হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, আমি লিঙ্ক দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে। আহ তাহলে দেখেন, একই চার বাহুর সমান এগুলা সব, তাহলে দেখেন দুইটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই রম্বসের ক্ষেত্রে ভাই দুইটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, হ্যাঁ এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা সমকোণের আবার প্রশ্ন হয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে এই যে মাঝখানে দ্বিখণ্ডিত করছে, সমকোণে সমদ্বিখণ্ডিত মানে দুইটা খণ্ডন করছে, দুইটা দুইটা। ওকে, আর এখানে জি চারটা সমকোণী ত্রিভুজ আছে ভাই। যখন আপনি এদিক থেকে একটা এদিক থেকে একটা কর্ণ আঁকাবেন তখন চারটা হবে, টা হয়। জি আচ্ছা শেষ, আমরা এগুলো তো মোটামুটি পড়াই গেলে পারবো। এখন আমরা আপনাদেরকে নিয়ে অঙ্কে চলে যাব, হ্যাঁ। আমাদের পরীক্ষায় অঙ্কটা কি আসে দেখেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ভাই বলেন? দৈর্ঘ্য গুণন, দৈর্ঘ্য গুণন রম্বস আর প্রস্থ। দৈর্ঘ্য বর্গটা গুণন, আরেকটু ভালো করে বোঝাইলে ভালো হতো। কোনটা দাদা ভাই? এই রম্বস আর বর্গ। হ্যাঁ বললামই তো, এই যে চার বাহুর সমান, প্রত্যেক কোণ 90 করে আছে। এইটাই। আর এটা ভদ্র, ওই যে বলছিলাম ভদ্র মেয়ে পরেশগারী, এই জন্য 90 করে পাইছে, প্রত্যেকটাই সোজা থাকলে 90 পায়, আয়তক্ষেত্রের মতো। আর রম্বস এটা হলো ওই যে ছেলেদেরকে ডিস্টার্ব করে আর কি, হ্যাঁ ছেলেদেরকে ডিস্টার্ব করে। এই মানে তো সেই থাকে না কিছু মেয়ে, আমরা তো নাটক দিয়েছিলাম যে রাস্তায় ছেলেদেরকে ডিস্টার্ব করে, হ্যাঁ ওই ওই রকম আর কি। তা এই এখন সেখানে এই যে বাঁকা বাঁকা চলে, খালি বাঁকা চলে, খালি উল্টা পাল্টা চলে, কিন্তু এই চারটা বাহুই সমান। তো বাঁকা চলার কারণে একটা 90 কোণ হবে না। এই যে সামুদ্রিক যে মাসালা, এটারও সেই মাসালা, এই কোণ যদি ধরেন সে এই কোণ যদি ধরেন 80, এই কোণ যদি 80 হয় তাহলে বি কোণ কত? 80। আবার এই আবার এই এ কোণটা যদি আল্লাহ না করুক 30 হয়, তাহলে ডি কোণ কত? 30। আচ্ছা, এ 30। কোণ যদি 30 হয়, এ কোণ যদি 30 হয় তাহলে সি কোণ কত? 150। দুটা মিলে 180 হবে। জি ওই মাসালা জি একই, আর সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এগুলাই এগুলা আমরা এখন অঙ্কে যাই, দেখবেন মজা পাবেন। এখন আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। ভাইয়া যে জিনিসটা ভদ্র, যে জিনিসটা সোজা, তাকে মাপা লাগে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে। আর যে একটু বাঁকা, তাকে মাপতে হয়, যেমন মনে করেন আপনার একটা ক্ষেত আছে, জমি আছে, জমিটা আপনি চাষ টাস ঠিক মতো করেন না, মাটি উঁচু নিচে আছে, আপনি হেঁটে গেলে পড়ে যাবেন, কারণ সে উঁচু নিচু, সে আঁকা বাঁকা। তো সেটা আমরা একটু পরে আসতেছি। আয়তক্ষেত্র সোজা চলে, এই জন্য তাকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে মাপবেন। তাহলে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরীক্ষায় আসবে। দৈর্ঘ্য আয়তক্ষেত্রের গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক নম্বরে থাকবে ভূমি গুণন উচ্চতা, খ নম্বরে থাকবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, গ নম্বরে থাকবে দৈর্ঘ্য গুণন ভূমি, ঘ নম্বরে থাকবে ভূমি গুণন প্রস্থ। দুর্গ তখন আপনার মাথা পুরো ব্লাস্ট হয়ে যাবে, আর হুঁশ পাবেন না। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রস্থ। তো তা ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য গুণন প্রস্থি হয়, ধরেন যে আমি এই যে এখানে একটা আয়তক্ষেত্র আঁকাইছি, এই আয়তক্ষেত্র নিয়ে আমরা এখন পড়ালেখা করি। আমরা বললাম যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এ বি বাহু এখানে দেওয়া আছে, দেখেন যদি দৈর্ঘ্য 7 হয়, তাহলে এ বি বাহু, লম্বাটা কিন্তু দৈর্ঘ্য, খাটোটা কিন্তু প্রস্থ। তাহলে এ বি বাহু যদি 7 হয়, এই যে 7, এ বি বাহু যদি 7 হয়, এটা মনে মনে ধরেন। আর এখানে কত বলছি? প্রস্থ 8। যদি বলি এ বি বাহু 7, ও এটা প্রস্থই বেশি দিয়ে ফেলছি, এটা আমি আবেগে লেখছি আর কি, আবেগ বেশি তো আমার। সমস্যা আচ্ছা নাই ভাই। সমস্যা না, আমরা বোঝার ছয় জন্য দেন। বোঝার জন্য বলতেছি, না দিব না, যা আছে তাই দিই ধরেন। যা আছে তাই ধরেন, এ বি দিলাম কত? 7। আর এসি চার প্রস্থ দিলাম 8। এখন আমাকে বললো 5। যে এই এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ছাপান্ন। সাতাশটা দৈর্ঘ্য গুণন প্রস্থ 27 টা 56। 17 17 আচ্ছা, ছাপ্পান্ন আবারও যদি ছাপ্পান্ন 56, হ্যাঁ, আবার যদি প্রশ্ন করা হয় এ বি এবং সিডি, এই এ বি সি ডি আয়তক্ষেত্রের যদি একটি বাহু যদি মানে দৈর্ঘ্য যদি 10 হয় আর প্রস্থ যদি 5 হয়, ক্ষেত্রফল কত? পারবেন না? 5×10=50। 50। 50। অঙ্কগুলো এইভাবেই করতে হবে। এখন আসেন আয়তক্ষেত্রের পরিসীমার অঙ্কটা দেখেন। 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন সেম 2 কথাই দৈর্ঘ্য বলতেছি। প্লাস প্রস্থ। হ্যাঁ, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন আমি যদি বলি যে এ বি সি ডি এই আয়তক্ষেত্রের এ বি বাহুটা বা দৈর্ঘ্যটা হলো 6 এবং এসি বাহু প্রস্থ হলো 3, তাহলে পরিসীমা কত? 20। 3 আর 2। 3 9 18। 9 9 × 18। 18। বলেন, সবাই বলেন 6 আর 3, 3 আর 9, 9 6 আর 3 দুগুণ। 9 আর 9 গুণন দুগুণ হলো 2। 18। সবাই কি 18। বুঝতেছেন? আমাদের ম্যাডামরা বুঝতেছেন কিনা? ম্যাডামরা যদি বলেন যে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে চুল বেশি, যাচ্ছে না কানের ভিতরে, তাহলে বলেন, বলতে হবে তো। বুঝতেছেন তো? 2 তো ইনটু অবস্থায় আছে, গুণন হ্যাঁ, অবস্থায় আছে। আচ্ছা, গুণ অবস্থা আছে। আচ্ছা, যদি আমরা আবার বলি এবার দৈর্ঘ্য 70, প্রস্থ হলো 10, পরিসীমা কত? 80। পরিসীমা হলো 14 70 10 80। 80 তে কোনো 160। 160। 160। আচ্ছা, আপনারা কত কঠিন করলেন। আমি যদি বলি 7 আর 1 8, 8 × 2 = 16, আর দুইটা তো 16 শূন্য দুইটা আছে। তো দুইটা তো আছেই ফ্রি, তাহলে 1600। গরিব, আমরা 1600। গরিব ভাবছি। বুঝছেন তো? তাহলে পরিসীমা নিয়ে কোনো কথা নেই আর। আমরা কিন্তু চলে না। যাচ্ছি কিন্তু। এবার বর্গ রম্বসে আসেন, খেয়াল করেন। বর্গ রম্বসে এসে দেখেন বর্গে যেহেতু 4 বাহু সমান, মনে করেন আপনার 4টা ছেলে আছে। তাহলে স্যার 4টা ছেলে, ওই যে অনেকে ওই জায়গায় দেখছি, কয়দিন আগে দেখলাম খবরে 4টা না 5টা না 6টা দিনে বাচ্চা হয়েছে। ধরেন যে আমাদের এই গ্রুপে একজনের 4টা ছেলে হয়েছে, একই দিনে হয়েছে। তো এখন যদি আমি বয়স জিজ্ঞাসা করি, এই যে মাইদুল ভাই, ওই যে কলিমুদ্দি ভাই আমাদের এখানে পড়ে, তার তো 4টা ছেলে একই দিনে হয়েছে, তাহলে তার 4টা জি। ছেলের বয়সের গড় বাড়ি করেন। তখন কি আপনি আবার ওই, এই তোমার নাম সালমান না, তোমার নাম আব্দুল, তোমার নাম কুদ্দুস, এত দরকার আছে? 4 জন তো জি একই না। দিনে হয়েছে, তার মানে 4। 4 একই দিনে হয়েছে, তার মানে কি 4। 4 4। গুণন 1 বাহু। 4টা বাহু যেহেতু সমান, 4টা বাহু যেহেতু সমান, তার মানে 4 বাহু গুণন 4, অনেক। 1 বাহুর দৈর্ঘ্য। এটা দিয়ে আপনি পরিসীমা বের করবেন। আর যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আপনি 4টা বাহুর যে কোনো একটা বাহু, যেহেতু সবই সমান। আচ্ছা, আরো কথা বলি, যদি এ বি যদি 5 হয়, তাহলে ভাই বিডি কত? 5। সিডি কত? 5 এসি কত? 5। 5। তাহলে এত 5 5 5 5 দরকার আছে? 4টা বাহু যেহেতু সমান, যদি ক্ষেত্রফল চায়, খালি একটা বাহুর স্কয়ার করে দিবেন। যদি বলে আমি এ বি সি ডি এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 10 হলে তার ক্ষেত্রফল কত? 100। 100। 100। যদি বলি এ বি সি ডি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো 5, সরি 5 তো বারবারই কই, 6। 6 হলে তার ক্ষেত্রফল কত? 36। 36। 36 36। 30। এই যে বিষয়টা, যদি 7 হয় কত? 7 7 49। 77। ভাই, আর একটা 50। আর একটা কথা বলে দেয় আপনাদেরকে, একটু পরে লাগবে। যেমন এ বি সি ডি এটা একটা বর্গ, যখন আপনি এখান থেকে কর্ণ কর্ণ আঁকাবেন, প্রশ্ন হতে পারে এ বি সি ডি বর্গের দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, ধরেন এ বি সমান সমান এই জায়গায় 2। এখন বলছে এ বি সি ডি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণটা যেহেতু তাহলে বাঁকা, কর্ণ হলো ত্রিভুজ। কর্ণ মানে বাঁকা, ওটা মানে রুট, মানে রুট। বাহিরে যদি আপনার 2 হয়, তাহলে ভিতরে √2। বাইরে যদি 5 হয়, তার মানে কর্ণের দৈর্ঘ্য 5√2। বাইরে যদি ভাই 10 হয়, তার মানে, আরে বাবা, আচ্ছা, কয়টা লিঙ্ক লাগবে? অবস্থা ভয়াবহ। আচ্ছা, বাইরে যদি 3 হয়, তাহলে আমি কি বলবো? কর্ণের কথা কি বলবো বলেন? 3√2। 3√3। বুঝছেন তো? √3। হ্যাঁ। আর একটা প্রশ্ন করবে, এ বি সি ডি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 না 6 বলবে, একটি বাহুর দৈর্ঘ্য 6 হলে কর্ণের কর্ণের ক্ষেত্রফল কত? দেখেন, দৈর্ঘ্যের ক্ষেত্রফল না স্যার, দৈর্ঘ্য চাইলে তো আপনি ঠাস করে মেরে দেন স্কোয়ার। যদি 6 বলে 6 6 36, কিন্তু এবার সেটা না বলে বলছে কর্ণের ক্ষেত্রফল কত। আপনি তো জানেন 6√2 হলো কর্ণ। 6
√2 হলো রুট কর্ণ। টু। √2। এটাকে আপনি স্কোয়ার করলে আপনার অঙ্ক হয়ে যাবে, তবে 6-এর নিচে রুটকে দিয়ে আনসার করলে সঠিক আনসার পাবেন। আমরা অঙ্কে যাবো ইনশাল্লাহ, এগুলো এভাবে বললে বুঝবেন না, অনেকেই বুঝবেন বুঝবেন। তাহলে ভাই এখন আমি বলি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহু স্কোয়ার। বাহু স্কয়ার। এক বাহু স্কয়ার। স্কোয়ার পরীক্ষা হলে থাকবে। হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্র দিয়ে বলবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা গুণ ভূমি দিয়া, তখন বলবে কি বলবে ভাইয়া? এক বাহু স্কোয়ার। আচ্ছা, ও ভাই মানে ক্লাসের সাথে নাকি যোগাযোগ হয় আচ্ছা, তো কর্ণের চাহিদাটা বুঝলাম না হুজুর। ওটা আমরা অঙ্কে যাব, অঙ্কে যাব এখনই, গেলেই বুঝবো। ও, এখনই অঙ্কে যাব। আর একটা লিঙ্ক দেওয়াই লাগবে। 3 দিন থেকে ক্লাস নিনি তো, তার শাস্তি স্বরূপ আজকে আমাকে আরো একবার লিঙ্ক দিতে হবে। দিব, সমস্যা নেই আমার, দিতে সমস্যা নাই। এই ভাইটাকে একটু অ্যাড করি। আর বুঝেন নাই তাহলে পাশাপাশি কি বুঝছেন একটু আলোচনা করেন, আমি খালি একটু আমাকে সময় দেন। তানিয়া আপু বলেন। আছে কিনা, নাকি পড়তে বসছে আবার? কর্ণ, ভাই না এগুলো মনে হয় কর্ণটা আমিও বুঝি নাই। ওই সূত্র ধরে অঙ্কগুলো করতে হবে, সূত্র বুঝলে মনে হয় সহজ হবে সূত্রগুলো। আচ্ছা দেখতেছি। কর্ণটা আমিও বুঝি নাই। বুঝেন নাই? ওটা অঙ্ক করলে বুঝবেন, অঙ্ক করা আছে আমার এখানে, ডায়াগ্রামে দেওয়া আছে, দেখাই দিলেই বুঝবেন। ওটা মুখে মুখে আসলে কি বোঝা সম্ভব? মুখে মুখে যদি আমি এখন মনে করেন যে পুরা যত ঘটনাই বলি না কেন, অঙ্ক তো, অঙ্কটা এইভাবে হয় না। আমাকে একটা মোবাইল কিনতে হবে, আমি একটু অপেক্ষা করতেছি ভালো একটা মোবাইলের জন্য, কিনলে আপনাদের আর কষ্ট হবে না। অনলাইনে মজা পাই না, হ্যাঁ, মজা পাই। অফলাইনে ভালো। ওটার দিন অফলাইনে বড় চলে আসেন, থেকে আপনি শ্বশুরবাড়ি চলে আসেন তাড়াতাড়ি। ফোনে তুমি কথা বলো। আমি মাঝে মাঝে বসে থেকে খালি কান্নাকাটি করি। চলে আসেন, চলে আসেন, শ্বশুরবাড়ি থাকেন, এটা বেস্ট। হুম। কি আচ্ছা, বড় থেকে শোনো। আচ্ছা ঠিক আছে ভাই, এটা আমরা অঙ্কে গেলে বুঝবো। আপাতত আমরা একটু কাইন্ডলি এখানে বোঝার চেষ্টা করেন, সময় হয়ে চলে গেছে, আর একটা লিঙ্ক দিব ইনশাল্লাহ। তাহলে আমরা আগে যেটা বুঝাইতে চাচ্ছিলাম, বর্গের যে বিষয়টা, ক্ষেত্রফল হলো এক বাহু স্কোয়ার, আর পরিসীমার যদি অঙ্ক বলে 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি একটা প্রশ্ন করলাম আপনাকে যে ABCD, এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হলো 11, একটি বাহুর দৈর্ঘ্য হলো 11, তাহলে উক্ত বর্গের পরিসীমা কত? 44। 44। 4 11 44, এগুলো ঠিক রাখবেন, এগুলো ঠিক রাখবেন। এই যে এখানে আরো দেওয়া আছে, যেমন 9 দিলাম, এক বাহুর দৈর্ঘ্য 9 দিলাম, তাহলে পরিসীমা কত? 40। 4 লং 4 লং 40 36। হয়। 36। তাহলে যদি 4 36। 36। যদি 11 হয়, 4 11 44, যদি 12 হয়, 4 11 48, 4 15 60, 4 15 80। এই যে এখানে এগুলো কিন্তু সব দেওয়া আছে, এগুলোর ঠান্ডা মাথায় করতে হবে। আচ্ছা, এখন রম্বসের একটা কিস্সা আছে আপনার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এক বাহু স্কয়ার, আবার হাফ গুণ রম্বসের কর্ণ। ক্ষেত্রফল কিন্তু ভাই হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এখানে কিন্তু বাহুর বেল বেল নাই, বাহু তো বাঁকা শাখা, কর্ণদ্বয়ের গুণফল, তার মানে দুইটা কর্ণ থাকবে। যখনই ক্ষেত্রফল অঙ্ক দিবে তখন আপনাকে অবশ্যই দুইটা কর্ণের মান দিবে ভাইয়া। যেমন AD কর্ণের মান ধরেন আমি আপাতত এখানে 4 লিখছি, আর BC কর্ণের মান লিখছি 6। এখন যদি বলে রম্বসের ক্ষেত্রফল কত, তাহলে আপনাকে কি করতে হবে? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ দিবেন, আমি কি অঙ্ক করে দিই নাই? আচ্ছা, হাফ দিবেন গুণন দিবেন, ধরেন 4 বা 6, তাহলে হাফ গুণন 4 গুণন 6। এটা দেখাই দিতে পারলে বেস্ট হতো, এটা কি অঙ্ক দেখাই দিনি কোথাও? 12, 12 4 উত্তর হবে। কোথাও দেখাই দেয় না, এখানে একটা দেখাই দেওয়া আছে ট্রাপিজিয়ামের অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটাকে আমি বললে আপনারা বুঝতেছেন, যেমন হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ দিছেন, তারপর কর্ণদ্বয়ের হ্যাঁ, 24। কত গুণ 12? গুণন 4, 12 এত কিছু 13। দরকার কি ভাই? কর্ণদ্বয়ের গুণফল মানে কি? 4 4 24, তা জি। 24-এর হাফ কত? ভাগ করলে 12। 24-এর হাফ 12। 12। কে ভাগ? 12। 12। তো এইভাবে করলে হবে, তার মানে কর্ণদের বেলায় আপনাকে এই জায়গাটা ঠিক রাখতে হবে। পারবেন না? পারবেন, এই প্রত্যেকটা জি। অঙ্ক পারবেন। তাহলে 100, 10 আর 12 যদি হয় 120, 10 আর 12, 160। 60। 100, হ্যাঁ, 10 10 আর 8 যদি হয় 8 40। 10 80, 40। 40। 40। ভালোই তো পারতেছেন, কে বলছে পারেন না? আমাদের লিঙ্কটা শেষ হলে আমরা ওখানে চলে যাব, কি বলে শীতে যাব, আর অঙ্ক করব। এর আগে আরো কোনো কথা আছে কিনা সেগুলো একটু প্র্যাকটিস করি। আচ্ছা দেখেন, আরো অনেক কিছু আছে। বহু নির্বাচনী, এটা কি? ও এগুলো এগুলো অঙ্ক ভাই, এগুলো অঙ্ক করে দেওয়া। আচ্ছা, 4 মিনিটে সুন্দর একটা আলোচনা হবে ভাই, একটু মনোযোগ দেন। কি দিয়ে যেমন বোঝান? যেমন ট্রাপিজিয়ামটা ট্রাফিজাম কোথায় ম্যাডাম?
আচ্ছা দেখেন, আর আগে বুঝায়েন না, আরেকটা লিঙ্ক দিয়ে বুঝান। হয়ে যাবে 4 মিনিটে, দেখেন না অমন করেন কেন দেখি। 4 মিনিট অনেক সময় আছে বুঝলেন। এই দেখেন ট্রাপিজিয়াম, দেখছো? ট্রাপিজিয়াম ভাইয়া, ট্রাপিজিয়ামের গুরুত্বপূর্ণ বিষয়, আমি তো হিজলা বানাইছিলাম। এখানে ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু থাকবে। এই যে এখানে এ বি হলো সমান্তরাল, আর সিডি হলো সমান্তরাল, এই দুইটা হলো সমান্তরাল বাহু। আর এই যে আপনার রংধনুর মতো করে বাঁকা হয়ে যে দুইটা যাচ্ছে, এর নাম হলো তির্যক। তির্যক কি ভাইয়া? তির্যক, এটাকে তির্যক কি বলা যোগ? হয়, তির্যক বলা হয়। তির্যক। পরীক্ষা আসবে যখন বলবে যে আপনার যে চতুর্ভুজের দুটি সমান্তরাল বাহু রয়েছে এবং দুটি তির্যক বাহু, কেবলমাত্র দুটি, কেবল কথা থাকে, কেবলমাত্র দুটি তির্যক বাহু রয়েছে, সেটার নাম কি সামন্তরিক, আয়তক্ষেত্র, বর্গ, রম্বস নাকি ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। আচ্ছা এখন ভাইয়া বুঝেন তাহলে, এই যে উপরে এটা তো সমান্তরাল, দেখেন 6 দিছি, 7 দিছি, কত কিছু দিছি, এটা সমান্তরাল। আর এই যে এ থেকে সি, এই যে তির্যক বাহু, এটা কিন্তু উচ্চতা। এই যে বি থেকে ডি, এটাও কিন্তু, এটা তো সেম, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। তাহলে এটা যদি এইচ হয় তাহলে এটা কত ভাই? এটাও এইচ, এটা উচ্চতা। উচ্চতা, উচ্চতা কম বেশি হইতে পারে, কিন্তু দেখ এটা উচ্চতা, এটা উচ্চতা। আমি এটা বুঝাতে চাইলাম, এটা উচ্চতা, এ থেকে সি উচ্চতা, বি থেকে ডি কি ভাই? উচ্চতা। 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 আচ্ছা, আর কল ধরা যাবে না, আবুতাল্লাহ ভাই কল দিতে চায়, এখন আর ধরা যাচ্ছে না। আচ্ছা ধরেন, তাহলে এটা কিন্তু উচ্চতা। এখন যদি ট্রাপিজিয়ামের অঙ্ক পরীক্ষায় আসে, আপনার ক্ষেত্রফলের অঙ্ক আসে। কি অঙ্ক আসে? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণন উচ্চতা গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বা সমষ্টি। চিন্তা করছেন? হাফ গুণন খেয়াল করেন তাহলে, হাফ ক্ষেত্রফল হলো হাফ গুণন উচ্চতা, তারপরে যে সমান্তরাল দুইটা বাহু আছে ভাই, এই যে এ বি আর এই যে সিডি, এই দুইটা যোগ কইরা ক্ষেত্রফল। গুণন অবস্থায় রাখতে হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি ভাই বলেন? হাফ গুণন হাফ হাফ গুণন, গুণন উচ্চতা হাফ গুণন গুণন উচ্চতা গুণন আর সমান্তরাল বাহুদের যোগফল। ক্ষেত্রফলের তাহলে সমষ্টি। এখানে সমান্তরাল বাহু কোনটা ভাইয়া? এ বি এবং সিডি। এ বি আর সি ডি। ছুটি। কেউ এবিসি। কেউ যদি বলে এসি এবং বিডি এটাও সমান্তরাল, আপনি মানতে বাধ্য, কিন্তু আমরা আপাতত মুখটাকে বন্ধ রাখলাম, আমরা স্বীকার করে নিলাম এই দুটো সমান্তরাল নয়। এ বি এবং সিডি তির্যক। সমান্তরাল, উপরে দুটোই সমান্তরাল মনে করবেন। তাহলে আমরা আসলে অঙ্ক করি, যদি এ বি যদি 7 হয়, সিডি যদি 9 হয়, 7 আর 9 হলে এই ট্রাপিজিয়ামের আপনার হ্যাঁ, এই এই ছিল 8, এই দেখেন বিডি হলো 8, বিডি কত ভাই? উচ্চতা হলো 8, তাহলে এবি হলো 7, তারপরে সিডি হলো 9, আর উচ্চতা হলো 8, ক্ষেত্রফল কত? হাফ গুণন 8, জি। হাফ গুণন উচ্চতা। এখানে উচ্চতা কত বলেন তো? 8। 8। তাহলে হাফ গুণন 8 আর যোগ হবে কার? দুই সমান্তরাল বাহু। তাহলে 7 আর 9 কত? 7 যোগ 9 7 ষোলো। 9 16, 16। 16। 16। আচ্ছা তাহলে হাফ যেহেতু আছে ভাই, 8 8 যখন আপনি হাফ করবেন তখন 4, 4 দিয়ে 16কে গুণন করলে কত হবে? 4 16, 64। এই যে অঙ্কটা করে দিছি। তাহলে ম্যাম দেখেন, এই যে হাফ গুণন 8 গুণন 9 যোগ 7, হাফ গুণন 4 দুগুণ 8, 4 16 64। আমাদের কিছুক্ষণের মধ্যে লিঙ্কটা কেটে যাবে, কেটে গেলে আপনারা অপেক্ষা করবেন। তাহলে যদি আমি বলি এখন 6 আর 12 বলি, অঙ্কটা করেন তো দেখি, 6 12। 6 × 72। 6 12 উচ্চতা কত? 72, এই মাইর দিলেন। 6। 6 আর 12 যোগ করেন 18। এবার 18। 18। 18। 18। 18। কিন্তু এখন উচ্চতা প্রশ্ন, কত? চার। না এখন প্রশ্ন আছে 4 আপনার, 18। এখন প্রশ্ন আছে উচ্চতা কই দেওয়া আছে?